অতর্কিত আক্রমণ করছে এবং পুরা ব্যাটালিয়নই নিরস্ত্র ছিল। ওই নিরস্ত্র অবস্থায় যে যেদিকে পারছে দিক বিদিক ছুটে পালাইছে এবং ওই পলায়ন বড় অবস্থায়। সম্মানিত প্রিয় দর্শক, স্বাধীনতা অগ্রযাত্রা চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবার সুস্থতা কামনা করে আজকে চতুর্থ পর্ব শুরু করছি। আমাদের সাথে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরউদ্দিন সাহেব। আমরা সরাসরি চতুর্থ পর্বে চলে যাব। তো আঙ্কেল, যদি আপনার সেই ঘটনাটা আমাদের বলেন। নদী পার হওয়ার পরে আবার সেই সাইকেল যোগে এই কৃষি জমি আইলের উপর দিয়া আবার একটু রাস্তা দিয়া আবার একটু ওই কি বলে, যেটাকে আর্মির ভাষায় বলা হয় ক্রস কান্ট্রি। হ্যাঁ, ওইরকম ভাবে চলতে চলতে এক সময় গিয়া পাকা রোড পাইলাম। পাকা রোডে উঠা আমরা দুপুরের দিক দিয়া চলে গেলাম মাগুরা। তিন সড়কের এখানে একটা কালী মন্দির ছিল, ওই কালী মন্দির পর্যন্ত পৌঁছলাম গিয়া। ওইখানে পৌঁছার পরে ওই যে আমার সাথে যে ছেলেটা ছিল জিন্নত আলী, ওই জিন্নত আলীর বললাম যে তুমি একটু কিছু গুড় আর চিড়া নিয়ে আসো। তো ও দোকান থেকে চিড়া আর গুড় আনলো। আনার পরে আমরা দুজনে চিড়া আর গুড় খাইলাম ওই কালী মন্দিরের সামনে বসা, ফ্লোরে বসা। চিড়া আর গুড় খাইয়া আবার আমরা খোঁজ খবর নিয়া যে শর্ট রাস্তা কোনটা হবে। ওই শর্টকাট রাস্তা আমরা পাইলাম যে আরপাড়া সীমাখালি হইয়া যশোর খুব কাছে। আমরা ওই আরপাড়া সীমাখালি রোড দিয়া আবার যশোরের দিকে অগ্রসর হইলাম। এইভাবে আমাদের যে সেনানিবাস আছে ওই সোজা যখন গেলাম তখন আমরা এই রোড ছাইরা যশোরে পাকা রোডের দিকে উঠা তখন আমরা পাবলিককে আমাদের নিজেদের পরিচয় দিয়া পরে আমাদের যে সঠিক পরিচয়টা ছিল, আমরা সেনাবাহিনীর লোক এবং বেঙ্গল রেজিমেন্টের লোক, এই পরিচয় দিয়া তখন জিজ্ঞাসা করলাম যে আমাদের বেঙ্গল রেজিমেন্টের কি অবস্থা। তবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ঢাকা থেকে যেভাবে আসছেন, সাইকেল যোগ আসছেন, বাস যোগ আসছেন, পায়ে হেঁটে আসছেন, আপনি কিন্তু কাউরে কখনো কোনোভাবে পরিচয় দেন নাই। কিন্তু সত্য পরিচয়টা দেয়নি। কারণ দিলে তখনই কিন্তু শুরু হয়ে গেছিল ওই পাকিস্তান প্রেমী কিছু বাঙালি ছিল, এরা দোস্তর মতো পথে মাঠে নাইমে গেছে। ওই আমাদের মতো যারা ছিল তাদেরকে ধরাইও দিত। এই কারণে আমরা সত্য পরিচয়টা দিইনি। বলছি যে আমরা যশোরে গদি মিস্ত্রির, রিক্সার গদি মিস্ত্রির কাজ করি। আর আমরা বাড়িতে গেছিলাম ফ্যামিলির প্রয়োজনে। এখন আমরা আবার যশোরে চলে যেতেছি। তো এই পরিচয় দিয়ে সারা রাস্তা অতিক্রম করে যখন ক্যান্টনমেন্টের কাছাকাছি গেলাম তখন গিয়ে সত্যিকার পরিচয়টা দিয়া ওই এলাকার জনগণের কাছে জিজ্ঞাসা করলাম যে আমাদের রেজিমেন্টের কি অবস্থা। তখন ওরা আমাদেরকে এই রেজিমেন্টের অবস্থা সম্বন্ধে এইভাবে বর্ণনা করলো যে আপনাদের বেঙ্গল রেজিমেন্টের উপরে পাক বাহিনী আক্রমণ করছে অমুক দিন, 29 তারিখে। আচ্ছা, আক্রমণ করার পরে অতর্কিত আক্রমণ করছে এবং পুরা ব্যাটালিয়নই নিরস্ত্র ছিল। তো ওই নিরস্ত্র অবস্থায় যে যেদিকে পারছে দিক বিদিক ছুটে পালাইছে এবং ওই পলায়নরত অবস্থায় লেফটেন্যান্ট আনোয়ার সাহেব গুলিবিদ্ধ হইয়া মারা গেছে এবং গ্রামের লোকজন তারে উদ্ধার করে ওই কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মাঠের মধ্যে তারে সমাহিত করছে। এই ওনার কবরটা দেখা তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হই। জিজ্ঞাসা করলাম যে আমাদের লোকজন কোথায় আছে, আপনারা কি কিছু জানেন? ওদের মুখে শুনেই আমরা চৌগাছার দিকে অগ্রসর হই। ওদের মাধ্যমে জানতে পারলাম যে কিছু লোক চৌগাছায় আছে। আচ্ছা, তো
এই খবর শুনে আমরা চৌগাছার দিকে অগ্রসর হইতে যাই। তো যাই হোক, তখন সাইকেল যোগে দুজনে এক সাইকেল এই যোগে গিয়া সন্ধ্যার ঠিক সন্ধ্যা মুহূর্তেই আমরা ওই এক গ্রামে গিয়ে পৌঁছলাম। ওইখানে গিয়ে আমাদের হেডকোয়ার্টার কোম্পানির এক ধুবির সাক্ষাৎ পাইলাম। যে কাপড় টাপড় ইস্ত্রি করতো, এই ধোপা ধোপা। হ্যাঁ ধোপা, আচ্ছা আচ্ছা। এই ধোপার সন্ধান পাইলাম এবং ধোপার সাথে দেখা সাক্ষাৎ করলাম এবং তার মাধ্যমে জানতে পারলাম যে ক্যাপ্টেন হাফিজ সাহেব বেনাপোলের বিপরীতে পেট্রাপোল বর্ডারে কিছু লোক নিয়ে অবস্থান করতেছেন এবং সুবেদার ফিরোজ সাহেব চৌগাছার মাসিলা বর্ডারে কিছু লোক নিয়ে অবস্থান করতেছেন। তো এই খবর শুনে তো তখন ওই রাত্রটা আমরা আবার ওই ধোপার আত্মীয়ের বাড়িতেই কাটাইলাম, খাওয়া দাওয়া করে ওইখানে রইলাম এবং পরদিন সকালে বললো যে আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিবনি, লোকজন ধরাই দিবনি, ওই ওদের সাথে বর্ডার ক্রস করে আপনাদের গন্তব্যে চলে যান। তখন রাত্র পার হয়ে রাত্র শেষে যখন সকালবেলা আমরা প্রস্তুত হইতেছি, তখন আমাকে বললো যে আপনি তো সাইকেল নিয়ে যাইতে পারবেন না। কেন? সাইকেলটাই সামনে শরণার্থী শিবিরে রেখে দিবে। তো ওর কথা বিশ্বাস করিয়া বললাম যে তাইলে সাইকেল যদি রেখে দেয় তাহলে লাভ কি, বরঞ্চ এটা আমাদেরকে বিক্রি করে কিছু টাকা দিয়ে দাও, কারণ টাকারও তখন প্রয়োজন আছে। টাকারও তখন প্রয়োজন আছে। তখন করলাম কি 120 টাকায় এক গ্রাম্য ডাক্তার হয়ে গেছে, সাইকেলটা বিক্রি করলাম মাত্র। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওই সময় ওইটা যথেষ্টই ছিল, টাকার দামটা আসলে তখন মূল্যায়নটা অনেক বেশি ছিল। আর ওই মুহূর্তে আমাদের ওই টাকাটা যথেষ্ট ছিল, কারণ সাইকেলটা রেখে দিলে তো সবই যেত। তো যাই হোক, ওই 120 টাকা নিয়ে গ্রাম্য লোকজন যে বিভিন্ন শস্য দানা নিয়ে যাইতো ওই ইন্ডিয়াতে বিক্রি করার জন্য, ওই ওদের পিছনে পিছনে গিয়া আমরা ওই ইন্ডিয়ার বর্ডার পার হইয়া ওই পারে গিয়া উঠলাম, ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আমরা বাস যোগে চলে গেলাম বনগা, বনগা থেকে আবার রিক্সা যোগে চলে গেলাম বেনাপোলের কাছে পেট্রাপোল। তো গিয়ে দেখলাম পেট্রাপোলের একটা আম বাগানের ভিতরে আমাদের রেজিমেন্টের লোকজন, ক্যাপ্টেন হাফিজ সাহেব, সুবেদার আব্দুল মজিদ সাহেব, তারপরে চাঁদবক্স কাজী, তারপরে আরো অনেক লোক ছিল যেগুলা আমরা সবাই একই রেজিমেন্টের লোক। তো যখন আমাদেরকে আমাদের দুইজনকে যখন দেখলো যে আমরা ওইখানে যে গেলাম, আমাদেরকে দেখে অনেক সৈনিক এবং ওই জেসিও মেসিও আইসা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা ঢাকা শহর থেকে কিভাবে বের হইলা। তো আমরা ঢাকা শহর থেকে বের হওয়ার সমস্ত বর্ণনা করলাম। তারপর ওই ক্যাপ্টেন হাফিজ সাহেব বললো যে ঠিক আছে, তোমরা যার যার কোম্পানিতে গিয়া করো, যার যার কোম্পানির তাঁবুতে চলে যাও। হ্যাঁ, ওই যার যার কোম্পানির তাঁবুতে চলে গেলাম এবং ওই দিনই আমরা যুদ্ধে যোগদান করলাম। ইতিপূর্বে বাড়ি থেকে এই পর্যন্ত আসলাম, এই সারা রাস্তার বর্ণনাই দিলাম। থেকে আপনাদের যশোর আসতে কতদিন লাগছিল? 3 রাত্র 4 দিন। দিনের বেলায় সাইকেল চালাইতাম, রাত্রে যেখানে রাত্র হয়ে যেত ওইখানে কোনো না কোনো জায়গায় আমরা আশ্রয় নিতাম এবং রাত্রে কোনো চলাচল করতাম না, শুধু দিনের বেলায় চলাচল করতাম। এবং এক সাইকেলে 2 জন, কোনো কোনো সময় ডাবলিং করে আমি বদলায় আমিও চালাইতাম, ওই জিন্নতালিও চালাইতাম, দুজনে মিলেই যাইতাম। আবার অনেক সময় দেখা যেত যে সাইকেল চালাইবার মতো কোনো জায়গাই নেই, এই ক্ষেতের আইল দিয়ে হাইটে যেতে হইতো। সাইকেল ধাক্কাইতে যেতে হইতো। তো এইভাবে গিয়ে যুদ্ধে যোগদান করলাম। সম্মানিত দর্শক,
আপনারা ঢাকা থেকে যশোর আসার যে হিস্ট্রি, যে গল্প এবং কাহিনী, এটা যুদ্ধ নয়, যুদ্ধে অংশগ্রহণ করবে বিদায় তাদের এই ত্যাগ, তাদের এই কষ্ট, তাদের এই যাত্রা। এই যাত্রা শুধু ঢাকা থেকে যশোরই নয়, তারা কিন্তু ময়মনসিংহ, কাপাসিয়া দিয়ে ঘুরে এসে আবার ঢাকা যোগদান করে সেখান থেকে সাইকেল নিয়ে বাড়িতে নিয়ে, আপনারা শুনেছেন মুক্তিযোদ্ধার কথা, যে মুক্তিযুদ্ধ, যে ডাটা পেজ আপনাদের সামনে তুলে ধরছে, ভুয়া মুক্তিযোদ্ধা হলে সেই ডাটা পেজ কখনোই সে এভাবে তুলে ধরতে পারতো না। এই জন্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত, একজন বীর শ্রেষ্ঠ জাতির সন্তান যে মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার চূড়ান্ত মতামত আপনারা অবশ্যই প্রকাশ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী পর্বে অবশ্যই আমরা উপস্থিত হব যুদ্ধের যে নৃশংসতা, যুদ্ধের যে ভয়াবহতা, আমরা সেই ভয়াবহতার কথা এই নাসির আঙ্কেলের কাছে আমরা শুনবো ইনশাল্লাহ। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার আপনাদের সামনে হাজির হব কোন মুহূর্তে। ইনশাল্লাহ ভালো থাকবেন এবং ভালো রাখবেন।